আমরা আজকে একটু মোটামুটি ডিটেলস কথা বলবো। এই অধ্যায়টা আমাদের, আমি আগেও বলেছি এই অধ্যায়টার কথা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা তো গত ক্লাসে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রথম যে পার্টটা আলোচনা করেছি, সেখানে আমরা আমাদের অনুপাতগুলোকে চারটা অংশে ভাগ করেছি, তোমরা নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা বা তারল্য অনুপাত, কর্মতৎপরতার অনুপাত, যেগুলোকে আমরা দক্ষতা যাচাই বা কার্যকলাপ বা কার্যকারিতার অনুপাত বলি। এই দুইটা অনুপাত নিয়ে আমরা ডিটেলস কথা, সরি, এটা নিয়ে কথা বলি নাই। এরপরে আমরা মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত নিয়ে কথা বলেছি। অর্থাৎ আমরা এই যে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা এবং মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত নিয়ে কথা বলেছি, তাই না? স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা এবং মুনাফা অর্জন ক্ষমতা। তো স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার মধ্যে কয়টা অনুপাত আছে বলো তো? তিনটা। কি কি? চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। চলতি মূলধন ও কার্যকরী মূলধন। অনুপাত। আমি বলছি এটা মনে রাখার টেকনিক কি? এটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ বা দায় পরিশোধ ক্ষমতার অনুপাত। তো স্বল্পমেয়াদী দায় মানে কি দায়? চলতি দায়। তার মানে এই প্রত্যেকটা অনুপাতে আমরা প্রত্যেকটা অনুপাতকে কি দ্বারা ভাগ করব? চলতি দায় দ্বারা ভাগ করব। প্রত্যেকটা অনুপাতকে কি দ্বারা ভাগ করব? চলতি চলতি দায়। বা স্বল্পমেয়াদী দায় দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? চলতি দায় দ্বারা ভাগ করব। এখন কথা হচ্ছে ভাগ করব কাকে, সেটা ডিপেন্ড করবে অনুপাতের নাম কি। চলতি অনুপাত হলে কাকে ভাগ করব? চলতি সম্পদকে। চলতি সম্পদ। যদি তারল্য অনুপাত হয় তাহলে কি সম্পদ? তারল্য সম্পদ বা তারল্য তর- সম্পদ। তরল সম্পদ বা তড়িৎ সম্পদকে ভাগ করব। যদি চলতি মূলধন হয় বা কার্যকরী মূলধন হয় তখন ভাগ করব চলতি মূলধনকে। বুঝতে পেরেছো? মনে আছে কিনা তোমাদের? এরপরে আদর্শমান জি। বলছিলাম এটা 2:1, বাকি দুইটারই 1:1 করে, 1:1। আর এখানে আমরা আরেকটা কথা বলছিলাম, আমাদের চলতি সম্পদগুলো কি কি আমরা একটু চিনে রাখবো, মনে আছে? চলতি দায় কোনগুলো সেগুলো চিনে রাখবো। এরপরে তরল সম্পদ কোনগুলো মনে আছে? তরল সম্পদ কোনগুলো? আমরা বলছি চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম ব্যয়, এই দুইটা সম্পদ বাদ দিলে বাকি যত চলতি সম্পদ আছে সবই কি সম্পদ? তরল সম্পদ। ক্লিয়ার? আবার আরেকটা বলছি তড়িৎ দায় বা তরল দায় যদি বের করতে হয় তাহলে আমরা চলতি দায় থেকে শুধু ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করব, মনে আছে? এরপরে চলতি মূলধন কিভাবে বের করতে পারবো? বলছি চলতি সম্পদ থেকে কি বাদ দিতে হবে? চলতি দায় বাদ দিলে আমরা চলতি মূলধন বা কার্যকরী মূলধন পাবো। আমার মনে হয় তোমাদের মনে থাকার কথা বিষয়গুলো আছে কিনা। জি ভাই। তাহলে এই দুইটা তারল্য অনুপাত গুলা নিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না। এরপরে আমরা বলছি আমরা মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত নিয়ে কথা বলবো। তো মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতে আমি বলছি আমরা মূল তিনটা অনুপাত নিয়ে এখানে কথা বলবো। একটা হচ্ছে মোট মুনাফার অনুপাত, একটা হচ্ছে নেট মুনাফার অনুপাত, আর একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত বা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এই তিনটা অনুপাত, এই মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত বা উপার্জন ক্ষমতার অনুপাত সবসময় রেজাল্ট আসবে পার্সেন্টেজে। সেজন্য এই অনুপাতটাকে আমরা 100 দ্বারা কি করব? গুণ করব। গুণ। তো তো মোট মুনাফার অনুপাত বলছিলাম আমাদের, মোট মুনাফা বলো এবং নিট মুনাফা বলো প্রত্যেকটাকে আমরা নিট বিক্রয় দিয়ে ভাগ করব। নিট বিক্রয় দিয়ে ভাগ করব। তাহলে নিট বিক্রয় দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, সূত্রের 100 অনুসারে গুণ করব। তাহলে যখন মোট মুনাফা বলবো তখন ভাগ করব মোট মুনাফাকে, যখন নিট মুনাফার অনুপাত বলবে তখন ভাগ করব নিট মুনাফাকে, মনে আছে? নিট মুনাফাকে। আর এটার আদর্শ মান বলছে 20 থেকে 30%, আর এটার হচ্ছে 5 থেকে 10%। এরপরে আমরা বলছি মোট মুনাফা কিভাবে বের করতে হয় সেটার একটা টেকনিক আমরা দেখেছিলাম। যে আমরা মোট মুনাফাটা কিভাবে বের করতে হবে আমরা এটা বলেছি বারবার, এটা মনে আছে কিনা? মোট মুনাফা কিভাবে বের করতে হবে আমরা বলছি, আমরা আয় বিবরণীর দিকে খেয়াল করব। আমরা বলছি আমাদের ব্যবসায় এই যে নিট বিক্রয়, নিট বিক্রয় কিভাবে পাবো? আমি যত টাকার পণ্য বিক্রি করছি সেখান থেকে যদি ফেরত বা বাট্টা থাকে সেটা বাদ দিলে যেটা আসবে সেটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলি? নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমরা কি বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। আমার অর্থাৎ আমি এভাবে দেখেছি, আমার মনে করো একটা পণ্য ধরো আমি বিক্রি করেছি 100 টাকায়, সরো বিক্রি করেছি আমি 110 টাকায়, সেখানে ফেরত দিল 100 টাকা। তাহলে আমার নেট বিক্রয় হচ্ছে কত টাকা? 100 টাকা। এবার এই পণ্যের পেছনে আমার ব্যয় ছিল 75 টাকা, মনে আছে? তখন আমরা বলেছি আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 75। তাহলে আমার যে 25 টাকা এটার নাম কি? মোট
মুনাফা, এই যে মোট মুনাফা, বুঝছো কিনা? তাহলে এখানে আমরা মোট মুনাফাটা এইভাবে বের করবো, এই মোট মুনাফাটা। এবার মোট মুনাফা থেকে আমরা বলছি কি বাদ দিব বলো তো? পরিচালনা ব্যয় বাদ দিব। পরিচালনা ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। এটার সাথে আমরা বলেছি অপরিচালন আয় যোগ করব, এবং অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো নেট মুনাফা। এতটুকু পর্যন্ত না আমরা আলোচনা করেছি, মনে আছে কিনা তোমাদের? ধরো এখান থেকে জি ভাই। পরিচালনা ব্যয় গেছে মনে করো ধরো 3 টাকা, তাহলে আমার এখানে পরিচালন মুনাফা হবে 22 টাকা। আবার এখান থেকে মনে করো এখানে আমার অপরিচালন আয় আছে মনে করো ধরো 5 টাকা, আর অপরিচালন ব্যয় আছে ধরো 12 টাকা। তাহলে আমার কি হলো, এই এ- এখান থেকে এখানে মাইনাস, এটার সাথে যোগ হবে, তাহলে 22, 22 আর 5-এ কত, 27। 27 থেকে যখন আমি 12 মাইনাস করবো তখন আসবে আমার 15 টাকা। এই 15 টাকার নামই হচ্ছে আমার নেট মুনাফা। বুঝতে পেরেছো কিনা? এভাবে আমরা বের করব একটা ধাপের সাথে আরেকটা ধাপ। তাহলে প্রথম ধাপ হচ্ছে নিট বিক্রয়, এরপরে বিক্রিত পণ্যের ব্যয়, এরপরে আমরা মোট মুনাফা বের করব। এখান থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাবো, এটার সাথে অপরিচালন আয় যোগ এবং অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা নেট মুনাফা পাবো। ক্লিয়ার কিনা? এটাই কিন্তু আমাদের আয় বিবরণী, যেটা আমরা আর্থিক বিবরণীতে করব। আর্থিক বিবরণীতে যখন আমরা আয় বিবরণী করব বা বিশদ আয় বিবরণী করব তখন এটাই করব, সেটাই আমরা এখানে এখন আবার দেখাচ্ছি তোমার সুবিধার্থে। তো এখান থেকে একটা বিষয় আমরা মাথায় রাখবো, খেয়াল করো, তোমাদের একটা টেকনিক আজকে আমি দেখাই, এটা গত ক্লাসে আমি মনে হয় বলি নাই। সেটা হচ্ছে দেখো, তোমাকে এই যে মোট মুনাফা বের করার জন্য তোমার অনেক ধরনের সিস্টেম থাকবে। 3 ভাবে আমরা বের করতে পারবো মোট মুনাফা। কিভাবে? ধরো তোমার প্রশ্নে বিক্রয় আছে 100 টাকা, আর বিকৃত পণ্যের ব্যয় আছে 75 টাকা। বলো মোট মুনাফা কত পাবা তুমি তখন? মোট মুনাফা কত হবে? 25। 25 টাকা। তাহলে এটা কিভাবে হলো? আমরা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টা কি করলাম, বাদ দিলাম। এখান থেকে তুমি চাইলে আরো 2টা সূত্র তৈরি করতে পারবা। অর্থাৎ তোমার প্রশ্নে মনে করো মোট মুনাফা আছে 25, আর বিকৃত পণ্যের ব্যয় আছে 75। বলো কি বের হবে এখন? কি বের হবে? তুমি এখন কি বের করবা? এখানে মোট মুনাফা আছে আর বিকৃত পণ্যের ব্যয় আছে, তাহলে কি বের হবে? বিক্রয়। নিট বি- মুনাফা। নেট মুনাফা কেমনে বের হবে? বিক্রয় বের হবে 100। বুঝো নাই? আমার ব্যয় হচ্ছে 75, লাভ হচ্ছে 25, তার মানে আমার টোটাল বিক্রয় ছিল 100। আবার এমনও হতে পারে তোমার বিক্রয় আছে 100, মুনাফা আছে 25। তাহলে কি বের হবে বলো? তাহলে কি বের হবে? সিজিএস মানে বিক্রিত পণ্যের ব্যয় কত বের হবে? 75। বুঝছো কিনা? বুঝতে পারছি। মানে কি, আমার জি এক ভাই। সূত্র, আমি জানি যে আমার আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা মুনাফা পাই। তো সেখান থেকে আমরা অনেক সময় দেখবো যে আমাদের বিক্রয়ের পরিমাণ নাই। তো আমি বিক্রয়ের পরিমাণ বের করবো তখন কার সাহায্যে? মুনাফার সাহায্যে আর ব্যয়ের সাহায্যে। বুঝো নাই? আবার দেখা গেছে আমার কি আছে, বিক্রয় আছে, মুনাফা আছে, তাহলে আমার আয়ও আছে, লাভও আছে, তার মানে আমার ব্যয় কত সেটাও বের করতে পারবো। বুঝো নাই? এভাবে আমরা 3টা সূত্র এখান থেকে তৈরি করতে পারবো। আচ্ছা যাই হোক, এরপর আমরা আলোচনা করেছি কিন্তু আমাদের মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতের মধ্যে মোট মুনাফা নেট মুনাফা, আরেকটা আলোচনা করেছি বিনিয়োজিত মূলধনের আয়। তো বিনিয়োজিত মূলধনের আয়ের ক্ষেত্রে আমি কি বলেছি, আমাদের ব্যবসায় টোটাল নেট মুনাফাকে আমরা কি দ্বারা ভাগ করব? বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করব। মনে আছে কিনা তোমাদের? এতটুকু তো মনে থাকার কথা, বিনিয়োজিত মূলধন। জি ভাই। তো আর এটাকে গুণ করব 100 দিয়ে, আর এটার আরো সমান হচ্ছে বলছি 10 থেকে 15%। এখন এই নিট মুনাফার
আমি যে বের করবো, আমি নিট মুনাফা তো চিনি কিভাবে বের বের করতে হয়, কিন্তু বিনিয়োজিত মূলধন কিভাবে বের করব সেটার জন্য একটা টেকনিক আমি বলছিলাম তোমাদের মনে থাকার কথা। সেই টেকনিকটা কি, যদি একটু এইদিকে তাকাও, এই যে বিনিয়োগকৃত মূলধন, একটা অঙ্ক দিয়ে আমি বলছি এখান থেকে আমরা বের করব, পারবা কিনা বলো তো? এই অঙ্ক থেকে বিনিয়োজিত মূলধন আমরা বের করে এখন দেখাবো। আমি বলছি আমি দুই পাশ থেকে করতে পারি, আমি দায় পাশ থেকে বের করতে পারি, আবার সম্পদ পাশ থেকেও বের করতে পারি। তাহলে আমি দায় পাশ থেকে যদি বের করি, তাহলে দায় পাশ থেকে বের করলে কিভাবে বের করবো বলো তো? তোমাদের মনে আছে কিনা দেখি, আমি একটু শুনি। আমি একটু শুনি দেখি, দায় পাশ থেকে আমরা কিভাবে বের করতে পারি। দায়গুলোকে বাদ দিব আর কি। দায় পাশ থেকে বের করব, তো দায় পাশ থেকে আমরা কোন দায় বাদ দিব? মনে নাই তোমাদের, স্বল্প না? মেয়াদী দেয়। স্বল্প মেয়াদী দায়গুলোকে আমি বলছি কখনোই বিনিয়োজিত মূলধনে রাখা যাবে না। তার মানে এই স্বল্প মেয়াদী দায় এখানে কোনটা কোনটা আছে এখন তোমাদেরকে সেটা চিনতে হবে। যেমন আমাদের প্রদেয় হিসাব বা পাওনাদার আছে, ব্যাংক প্রদেয় জমা, হিসাব, ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক বকেয়া খরচ জমাতিরিক্ত, বিল। খরচ, এই তিনটা বাদ দাও। তাহলে বাকি যা থাকবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর মালিকানা সত্ত্ব, সেগুলা যোগ করে দিব। তো আমাদের এখানে দায় আছে, দীর্ঘমেয়াদী দায় আছে ঋণ, এই যে ঋণ, আর মালিকানা সত্ত্ব আছে দুইটা, 6 লাখ আর 8 লাখ। তাহলে 8 লাখ হচ্ছে মালিকানা সত্ত্ব, খেয়াল করো, আর 2,50,000 হচ্ছে কত? দীর্ঘমেয়াদী দায়। তো একসাথে আমরা যোগ করে দিতে পারি, 6 লাখ, 8 লাখ, 10,50,000। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল। অথবা তুমি যদি মনে করে না আমি আলাদা আলাদা করব, তাহলে আমি কি করতে পারি, আমি বলতে পারি তুমি কি করো, তুমি এটাকে মুছে দাও, এটাকে ধরো মুছে দিলা, মুছে দিয়ে তুমি কি করলা, আমার মালিকানা সত্ত্ব কত আছে, এই যে শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি 8 লক্ষ। খেয়াল করো, আমি সূত্র লেখাচ্ছি না, দীর্ঘমেয়াদী দায় আছে 2,50,000, একই জিনিস, 10,50,000 হলো। এটা হচ্ছে আমাদের এই যে চলতি দায় বাদে বাকি যা আছে সব। এখান থেকে আমরা বলছি আমরা কি বাদ দিব, শুধু ভুয়া সম্পদ থাকলে বাদ দিয়ে দিব, ভুয়া সম্পদ। তাহলে এই অঙ্কে ভুয়া সম্পদ আছে কোনটা, আছে কিনা? যদি থাকে তাহলে বাদ দিব, না থাকলে জিরো হবে। এই অঙ্কে ভুয়া সম্পদ আছে কিনা? সম্পদ পাশে আসো, ভুয়া সম্পদ কোনটা দেখা যায়, ভুয়া সম্পদ চেনা যায়। তোমরা তো সম্পদই চিনো না এখন পর্যন্ত। ভুয়া সম্পদ হচ্ছে এই যে দায় গ্রাহকের কমিশন, শেয়ার অবলোকের কমিশন, শেয়ার অবহার, প্রাথমিক খরচাবলী বিলম্বিত বিজ্ঞাপন, আমি কতবার বলছি এগুলা, এগুলা ভুয়া সম্পদ। তাহলে এখানে 30,000 টাকা আছে ভুয়া সম্পদ, এটা বাদ দিয়ে দাও। তাহলে 10,50,000 থেকে 30 বাদ দিলে আমার বিনিয়োজিত মূলধন দাঁড়াচ্ছে কত, 10,20,000 টাকা। এটা দায় পাশ থেকে বিশ। আমি করলাম। আমি যদি দায় পাশ থেকে বের না করে আমি সম্পদ পাশ থেকেও বের করতে চাই, তাও বিনিয়োজিত মূলধন আমি বের করতে পারবো কিনা বলো তো? পারবো। আমি বলছি সেক্ষেত্রে সম্পদ পাশের যোগফলটা নিব। তাহলে সম্পদ পাশের টোটাল যোগফলটা থেকে আমি ভুয়া সম্পদ থাকলে সেটা বাদ দিব। সেখানে 12 লক্ষ থেকে আমি 30,000 পেয়েছি, সেটা বাদ দিতে হবে। আর একটা জিনিস বাদ দিতে হবে, সেটা কি, এই যে যেহেতু এই পাশ থেকে করতেছে, এই পাশের চলতি দায়গুলো, তো চলতি দায় আছে 1,40,000 আর 10, 1,50,000। 1,50,000 বাদ দাও। তাহলে আমাদের টোটাল কত আসে, 12 লক্ষ থেকে 1,50,000 গেলে 10,50,000, এখান থেকে 30 গেলে 10,20,000। দেখো, আমি সম্পদ পাশে করলেও আমার বিনিয়োজিত মূলধন কত, বা বিনিয়োগকৃত মূলধন 10,20,000, দায় পাশ থেকে করলেও আমার কি 10,20,000। তো সম্পদ পাশ থেকে করো অথবা দায় পাশ থেকে করো, আমার বিনিয়োগকৃত মূলধন বা বিনিয়োজিত মূলধন একই অ্যান্সার বের হবে। সো বিনিয়োজিত মূলধন বের করাটা সহজ, আরো সহজ আছে, আরো অনেকগুলা সূত্র আমি বিনিয়োজিত মূলধন থেকে বের করতে পারি, 4-5টা সূত্র আমরা বের করতে পারি। বলো। এখন আমি অঙ্ক করাতে গিয়ে যেটা বুঝলাম, তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা এখনো সম্পদ দায়গুলা কোনটা কি সম্পদ, কোনটা কোনটা কি দায় সেটাই ক্লিয়ার না। তো অঙ্ক করবা কিভাবে, প্রবলেম তো এই জায়গায়। আমি তোমাদের গত ক্লাসে বলেছি চলতি সম্পদের লিস্টটা তোমরা করে নিতে, করেছো? ক্লাস করছো মনে হয় না। তো ক্লাস যদি না করে নাও ভাই, ক্লাস আগাই লাভ হবে বলো?
আমি একটা নোট এখন আবার করতেছি, নোটটা করে নাও, এখন করে নিবা, বা আজকে করে নিবা, বা কালকেই করে নিবা। সেটা হচ্ছে আমি যেভাবে পড়াতে চাচ্ছিলাম সেভাবে পড়াবো না, আমি নোটটা করে দিই, তোমরা একটু, গত ক্লাসে কি আমরা চলতি সম্পদের লিস্টটা করেছি, লিস্টটা বলেছি, চলতি সম্পদের লিস্ট যেটা আমরা এই যে কোথায় জি, আমাদের চলতি সম্পদ আর হচ্ছে দায়। চলতি দায়, তাহলে এই লিস্টটা আমি আবার একটু এখানে আজকে আবার ইয়া করে দিই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা এখন না, আমি একটু বলি, এই যে চলতি সম্পদগুলো আমাদের কি কি আছে: নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, এটাকে আমরা কি নামে চিনি আবার? দেনাদার। প্রাপ্য নোটকে আমরা প্রাপ্য বিলও দেনাদার, দেনাদার ভাই। প্রাপ্য নোটকে আমরা প্রাপ্য বিলও বলতে পারি। স্বল্প মেয়াদী বিনিয়োগ, মজুত পণ্যকে আমরা অনেক সময় সমাপনী মজুত পণ্য নামেও চিনি। অগ্রিম খরচ বা অগ্রিম ব্যয়, বকেয়া আয়। এরপরে আর কি আছে লেখো: অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি, যে মণিহারিটা অব্যবহৃত থাকবে। সাপ্লাইস, সাপ্লাইস। এরপরে বলছি হচ্ছে আমাদের কি, কি বলছিলাম, অব্যবহৃত মণিহারি, সাপ্লাইস, প্রাপ্য বীমা দাবি, প্রাপ্য বীমা দাবি। তারপর আরেকটা সম্পদ বলছিলাম চলতি সম্পদের ক্ষেত্রে, সেটা এই পাশে লিখি: চালানি কারবারে প্রেরিত পণ্য, মনে আছে? চালানি কারবারে প্রেরিত পণ্য, এগুলা কিন্তু আমি বারবার বুঝিয়েছি ওয়ালটনের একটা উদাহরণ দিয়ে, মনে আছে? ওয়ালটন কোম্পানি ফ্রিজ যখন বিক্রয় করার জন্য তার শোরুমে পাঠায়, সেটা তার জন্য চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা তার জন্য সম্পদ, চলতি সম্পদ। হুম। তাহলে আমরা কয়টা চলতি সম্পদ পেয়েছি? আরো আছে খুচরা যন্ত্রাংশ, লিখো খুচরা যন্ত্রাংশ। এটা নোট অবশ্যই আজকে করে, আজকেই করবা। খুচরা যন্ত্রাংশ, আরো দুই একটা চলতি সম্পদ থাকতে পারে, আমার নাম মনে আসতেছে না যেহেতু, ও মোটামুটি, তবে এর বাইরে আর নাই, মানে আর দুই একটা থাকতে পারে। তাহলে কি কি চলতি সম্পদগুলো আবার আমরা জানি: নগদ তহবিল, ব্যাংক জমা, নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা প্রাপ্য দেনাদার, হিসাব, হুম, প্রাপ্য নোট, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, স্বল্প মেয়াদী বিনিয়োগ, সমাপনী স্বল্প মজুত, মেয়াদী বিনিয়োগ, মজুত সমাপনী পণ্য। মজুত পণ্য বা মজুত পণ্য, অগ্রিম খরচ বা ব্যয়, অনাদায়ী আয় বা বকেয়া আয়, এটাকে আমরা বকেয়া আয় নামেও চিনতে পারি, বকেয়া আয়। অগ্রিম খরচকে অগ্রিম ব্যয়ও বলতে পারো। ওকে। অব্যবহৃত মণিহারি, সাপ্লাইজ, প্রাপ্য বিমেদামি, খুচরা যন্ত্রাংশ, চালানি কারবারে প্রেরিত পণ্য। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি সম্পদ বলো? চলতি সম্পদ, যেটা এক বছরের মধ্যে চলতি আমরা সম্পদ। এবার চলতি দায়গুলো আমরা একটু যা চলতি সম্পদ যদি মনে থাকে, খেয়াল করো, তাহলে আমরা এবার কিছু স্থায়ী সম্পদের নামও আমরা জানি। আচ্ছা যেহেতু সম্পদ নিয়ে আলোচনা করব, তো স্থায়ী সম্পদ কি কি হতে পারে? আমি এই পাশে লিখে দিচ্ছি, না চলতি দায়গুলো আগে বলে দিব। আচ্ছা চলতি দায়টা একটু বলে দিই, তোমরা সম্পদগুলো এক সিরিয়ালে লিখবা, ঠিক আছে? তাহলে চলতি সম্পদ লিখছো, লিখার পরে এখন স্থায়ী সম্পদ, তো যেহেতু এখানে তাই আমি স্থায়ী সম্পদগুলো এই পাশে লিখে দিচ্ছি। স্থায়ী সম্পদ কি কি হতে পারে বলো? তোমরা চেনো কিনা? স্থায়ী সম্পদ তিন প্রকারের আছে, আমি আলোচনা করেছি এর আগে। একটা স্পর্শনীয়, যেগুলোকে ধরতে পারবা; একটা স্পর্শনীয় না, যেগুলোকে ধরতে পারবা না, অস্পর্শনীয়; আর এটা প্রাকৃতিক সম্পদ। তো স্পর্শনীয় সম্পদের মধ্যে আমরা কি বলেছি: আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, কোঠা, তারপরে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, বা শুধু সরঞ্জামও থাকতে পারে। এগুলা অফিস সরঞ্জাম না দিয়ে এই যে মেশিন টেশিন নামও থাকতে পারে, মেশিন বা যন্ত্রপাতি নামও থাকতে পারে। আচ্ছা, মেশিন না লিখে আমি এই পাশে লিখি: কল কজা ও যন্ত্রপাতি, কল কজা ও যন্ত্রপাতি, বুঝতেছো? এটাকে আমরা মেশিন নামেও চিনতে পারি, মেশিন। তারপরে অফিস সরঞ্জাম, তারপরে কি লিখছি? ভূমি ভাই বা দায়গুলো কি লেখা হয়েছিল? না লিখি নাই, জমি।
তাহলে স্থায়ী সম্পদ লিখতেছি, চলতি সম্পদ লিখলাম। তো স্থায়ী সম্পদগুলো আমি একটু লিখে দিচ্ছি, আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা। এই ভূমি তো লিখছি, আবার ভূমি এখানে লিখলাম। আচ্ছা যাই হোক, জমি, এখানে আমরা লিখতে পারি ভূমি উন্নয়ন। ভূমি কিন্তু দুইবার লেখা হয়েছে, একবার লিখবা তোমরা ভূমি উন্নয়ন। অনেক সময় এটাকে প্রাঙ্গণ উন্নয়নও বলে, হ্যাঁ, জমি উন্নয়ন বা প্রাঙ্গণ উন্নয়ন, ভূমি উন্নয়ন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ইজারা সম্পত্তি। কি সম্পত্তি? ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি, অফিস সরঞ্জাম তো লিখছি, আসবাবপত্র, কলকারখানা, যন্ত্রপাতি। তারপরে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের আর কি কি স্থায়ী সম্পদ আছে, চেনো কিনা দুই একটা। মোটর গাড়ি বলতে পারি, মোটর গাড়ি। মোটর গাড়ি, ওকে। এগুলা স্পর্শ করতে পারবো আমরা, তাই না? আবার অস্পর্শনীয় কিছু স্থায়ী সম্পদ আছে, যেমন আমরা কি বলতে পারি, সুনাম, সুনাম। প্যাটেন্ট, এগুলা নিয়ে আলোচনা করেছি এর আগে। প্যাটেন্ট, ট্রেডমার্ক। ট্রেডমার্ক, হ্যাঁ, ট্রেডমার্ক, কপিরাইট, কপিরাইট, ঠিক আছে, এগুলার কথা বলেছি। এরপর আমরা বলতে পারি ওই যে ফ্রাঞ্চাইজিং বা ফ্রাঞ্চাইজ, ব্র্যান্ড নাম, এগুলোও বলতে পারি, ব্র্যান্ড নাম বা ব্র্যান্ড নেম। এরপর আমরা বলতে পারি, ও, এখানে এই স্থায়ী সম্পদের মধ্যে আরেকটা সম্পদ আছে, এটা কম আসে, দায় মুক্ত সম্পদ, এটাকেও স্থায়ী সম্পদ বলে। দায় মুক্ত সম্পদ, সম্পত্তি। অনেক সময় এটাকে আবার আমরা নিষ্কর সম্পত্তিও বলে, নিষ্কর সম্পত্তি নামেও একটা সম্পদ থাকে, যে সম্পদের উপর কোনো কর দিতে হয় না। এগুলো কিন্তু আমাদের স্থায়ী সম্পদ, বুঝতে পেরেছো? তারপরে আমরা প্রাকৃতিক সম্পদের মধ্যে বলছি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো লাগবে না। তাহলে স্থায়ী সম্পদের নোটটা আমরা এখান থেকে জেনে নিই কি কি। আমি আবার একবার বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। আসবাবপত্র, যেগুলো আমরা ধরতে পারবো, দেখো, আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, অফিস সরঞ্জাম, কলকারখানা, যন্ত্রপাতি বা মেশিন। আহ তারপরে ভূমি তো আমরা আলোচনা করেছি, ভূমিটা বাদ দাও, ধরো ভূমি মানে আমি জমিও বুঝাতে পারি, ভূমি বা জমি। হ্যাঁ, দালান কোঠা, বিল্ডিং টিল্ডিং, এগুলো আর কি। প্রাঙ্গণ মানে জায়গা বা ভূমি। উন্নয়ন, এটা যদি আমরা সম্প্রসারণ করি, সংযোজন করি, হ্যাঁ। ইজারা সম্পত্তি, যেটা লিজ নেওয়া হয়, মোটর গাড়ি বা ঘোড়াও গাড়ি থাকতে পারে। তারপরে হচ্ছে ধরো সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ফ্রাঞ্চাইজ, ব্র্যান্ড নাম। আর এই পাশে আরো আছে হচ্ছে ধরো দায়মুক্ত সম্পত্তি বা নিষ্কর সম্পত্তি। আমরা কি বুঝতে পেরেছি স্থায়ী সম্পদগুলা? তোমরা কি অ্যাসেস দিতে পারবে একটা স্থায়ী সম্পদগুলা, যাতে ধরো ক্লাস আপলোড লেট হলেও তোমরা আজকে নোট করে ফেলতে পারবা স্থায়ী সম্পদগুলা? কোনোটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এখানে যে সম্পদগুলা স্থায়ী সম্পদ বলেছি, এগুলা কেন স্থায়ী সম্পদ সে বিষয়ে আবার একটু কথা বলে নিই। এগুলা আমরা ব্যবসায় দীর্ঘদিন ব্যবহার করব। কি করব? ব্যবসায় দীর্ঘদিন ব্যবহার করব, ব্যবহার করব। এটা স্বাভাবিকভাবে মাথায় রাখবা, অন্তত মিনিমাম 1 বছরের বেশি। আর এগুলা সাধারণত এগুলা দিয়ে আমরা ব্যবসায়ের মূলধন কাঠামো গঠন করতে পারবো। সো এগুলা থেকে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা পাবো, সেজন্য এগুলাকে আমরা দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ বলবো। বুঝতে পেরেছো স্থায়ী সম্পদের এই সংজ্ঞাটা দিয়ে আমরা আর্থিক বিবরণী করব। অনেক ম্যাথ, এটা জানলেই তুমি পারবা, শুধু এটা জানলে অনেক ম্যাথ পারবা। এখন আমাকে তোমরা প্রশ্ন করো যে এখানে কোনো প্রবলেম আছে কিনা, কোনো স্থায়ী সম্পদ আমি চিনি না বা বুঝি নাই, এটা আছে কিনা বলো, দ্রুত বলো। যে সম্পদগুলোকে আমি স্থায়ী সম্পদ হিসাবে এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি, তাদের মধ্যে তাদের কাউকে দেখে কোনো সন্দেহ লাগে কিনা যে এটা স্থায়ী সম্পদ হবে কিনা? হ্যাঁ, তো এটা কি ইজারা সম্পত্তি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ইজারা। মনে করো তুমি যদি একাধিক বছরের জন্য, দীর্ঘমেয়াদের জন্য কোনো সম্পদ লিজ নাও, অন্যের সম্পদ কিন্তু মালিকানা তুমি। দেখবা গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় অন্যের জমি লিজ নিয়ে চাষ করে, মাছ চাষ করে। বা অন্যের একটা বড় ধরনের সম্পদ আছে, অনেক বড় একটা মেশিন আছে, যেটা কেনার তোমার সামর্থ্য নাই, কিন্তু তুমি সেটা 2 বছরের জন্য লিজ নিছো। লিজ নিয়ে তুমি কি করতেছো? কাজ করতেছো সেটা দিয়ে। এই সম্পদগুলাকে বলা হয় লিজকৃত সম্পদ বা লিজ হোল প্রপার্টি, যেটাকে বাংলায় বলা হয় ইজারা সম্পত্তি। এটা সাধারণত 5-10 বছরের জন্য ইজারা সম্পত্তিটা হয়ে থাকে। সো এটা একটা স্থায়ী সম্পদ।
ক্লিয়ার? মানে ওই তো ভাড়াই নিতেছে আর কি হ্যাঁ, এরকম। অন্যের বড় ধরনের সম্পদ তুমি দীর্ঘমেয়াদে ভাড়া নিচ্ছ আর কি, যেখান থেকে তুমি সুবিধা পাবা। কোনো প্রবলেম আছে স্থায়ী সম্পদ? আর এদিকে তো মনে হয় আর কিছু নাই, এই যে খালি ফ্রাঞ্চাইজি আছে একটা। ফ্রাঞ্চাইজিং তে বুঝো যে আমরা যখন কি করি, মনে আছে বাংলাদেশে যারা কেএফসি বিভিন্ন ধরনের ব্র্যান্ড আইটেম গুলা যারা বিজনেস করে, এরা কি অ্যাকচুয়ালি কেএফসি? না, এরা কেএফসির যে মেইন অফিস বা কেএফসির যে মেইন মালিক বা ওদের যে কোম্পানিটা, ওই কোম্পানি থেকে তারা একটা পারমিশন নিয়েছে যে এই নামে বাংলাদেশে একটা কি খুলবে, ব্র্যান্ড খুলবে, খুলে তারা এই বিজনেসটা করবে, কেএফসি বিজনেসটা করবে। তো এই যে বাংলাদেশে যারা নিচ্ছে এরাই হচ্ছে ধরো ফ্রাঞ্চাইজিং, আর যাদের কাছে থেকে নিচ্ছে তাদেরকে বলা হয় ফ্রাঞ্চাইজর। এই ফ্রাঞ্চাইজর এবং ফ্রাঞ্চাইজির মধ্যে যে চুক্তিটা হয় সেটা ফ্রাঞ্চাইজ চুক্তি। এটা ব্যবসার জন্য একটা দীর্ঘমেয়াদী সম্পদ, কারণ তোমার কোম্পানির ফ্রাঞ্চাইজিং তুমি যদি সেল করো তাহলে সেখান থেকে তুমি একটা দীর্ঘমেয়াদী মুনাফা পাবা। আর এই কেএফসির ব্র্যান্ড যখন বাংলাদেশে যারা সেল করে তারা কিন্তু কেএফসি কোম্পানির নিকট একটা দায়বদ্ধ থাকে। কেন দায়বদ্ধ? তারা সেই মানটা রাখতে পারে কিনা সেটা কিন্তু ওই কোম্পানি এসে যাচাই করে তাদের প্রতিনিধি দিয়ে। সো তুমি তার ব্র্যান্ড ভ্যালু যে ইউজ করতেছো তাকে একটা কি দিতে হবে, টাকা দিতে হবে। তো এই কেএফসি কোম্পানির জন্য তার ফ্রাঞ্চাইজিংটা তার একটা সম্পদ, বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই। এটা দেখবা বিপিএল অনেক সময় ফ্রাঞ্চাইজিং নেয় বিভিন্ন ব্যক্তি, হ্যাঁ, বিসিবির কাছ থেকে, এই আর কি। এই হইল বিষয়। যাই হোক, আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেধা সম্পদ আর কি, ফ্রাঞ্চাইজিং, কপিরাইট, ট্রেডমার্ক, হুম, এগুলা। আর বাকিগুলো হচ্ছে আমাদের স্থায়ী এই সম্পদ। আমার কথা শোনা যায়? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যায় শোনা যায়, সমস্যা নেই। এখানে স্থায়ী সম্পদ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? আর আমার কথা হচ্ছে আজকের পরে আর প্রশ্ন করা চলবে না স্থায়ী সম্পদ নিয়ে, অনেক দিন হয়েছে। আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, অফিস সরঞ্জাম, কলকত যন্ত্রপাতি বা মেশিন, তারপরে প্রাঙ্গণ উন্নয়ন বা ভূমি উন্নয়ন, ইজারা সম্পত্তি, মোটর গাড়ি, ভ্যান গাড়িও হতে পারে, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ফ্রাঞ্চাইজ, ব্র্যান্ড নাম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার। তাহলে আমরা দুইটা সম্পদ নিয়ে ক্লিয়ার। এখানে কথা বললাম। একটা হচ্ছে চলতি সম্পদ, কোনগুলা? চলতি সম্পদগুলা এই যে যেগুলা এক বছরের মধ্যে আমরা, চলতি বছরে যেগুলা থেকে আমরা সুবিধা পাবো সেগুলা। যেমন যেগুলা আমাদের একটু ভবিষ্যৎ সুবিধা দিবে, নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, স্বল্প মেয়াদী বিনিয়োগ, তারপরে সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য, অগ্রিম ব্যয় বা খরচ, অনাদায়ী আয় বা বকেয়া আয়, অব্যবহৃত মনিহারি, সাপ্লাইজ, প্রাপ্য বীমা দাবি, খুচরা যন্ত্রাংশ, চালানি কারবারে প্রেরিত পণ্য। এই জিনিসগুলোকে আমরা কি বলি? চলতি সম্পদ বলি। তাহলে প্রথমে চলতি সম্পদ লিখলাম, এরপর আমরা স্থায়ী সম্পদ লিখলাম। ঠিক আছে? এই দুইটা সম্পদ নিয়ে আমরা কথা বললাম। এবার আমরা লিখবো আমাদের পরবর্তী সম্পদ, যেটাকে আমরা কম চিনি, এটা আমরা শেয়ার ইস্যুতে আলোচনা করেছি। এই সম্পদের নাম কি? অসমন্বিত ব্যয়। বাকি সম্পদ ভুয়া সম্পদ, অথবা এটাকে আমরা কি বলি? ভুয়া ভুয়া সম্পদ। অবাস্তব সম্পদ। আমি অনেক নাম দিতে জানি, কাল্পনিক সম্পদ, অনেকে এটাকে কাল্পনিক সম্পদ বলে, অনেকে অলীক সম্পদ বলে। ঠিক আছে, অলীক সম্পদ, এই অলীক সম্পদ, বা অনেকে এটাকে অন্যান্য সম্পদ নামেও জানে, যে নামেই চিনুক, এই সম্পদের বাস্তবে কোনো বাজার মূল্য নাই। যেমন আমরা বলেছি প্রথমে প্রাথমিক খরচাবলী, প্রাথমিক খরচাবলী, এগুলা নোট আছে, সামনেও পাবা। আর্থিক বিবরণী করতে গেলে একই জিনিস শিখবা, দেখবা তখন তোমার কাছে সিম্পল লাগবে। প্রাথমিক খরচাবলী, এরপরে আমরা কি বলেছি? প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার, মনে আছে কিনা? শেয়ার অবহার বা বাট্টা, শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার অবলেখকের কমিশন বা শেয়ার দালালের দস্তরি, শেয়ার অবলেখকের কমিশন বা দস্তরি, কমিশনের আরেকটা নাম হচ্ছে দস্তরি, শেয়ার অবহার বা বাট্টা। প্রাথমিক খরচকে অনেকে প্রারম্ভিক ব্যয়ও বলে। এরপরে হচ্ছে আমরা বলেছি হচ্ছে শেয়ার অবহার,
ঋণপত্রের অবহারও নাম থাকতে পারে। এরপরে আমরা বলছি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। আমরা বলবো হচ্ছে গবেষণা খরচ, গবেষণা খরচ। ঠিক আছে, মোটামুটি এই কয়েকটা একটু মাথায় রাখো, আর বেশি লাগবে না আপাতত। তাহলে প্রাথমিক খরচাবলী শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন বা দস্তরি, বিলম্বিত বিজ্ঞাপন, গবেষণা খরচ। ঠিক আছে, এই সম্পদগুলাকে কেন অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বলে ভাই? এগুলা, এই প্রাথমিক খরচ জিনিসটা কি? আমরা বলছি একটা কোম্পানি গঠন করতে গেলে কি লাগে? লাইসেন্স লাগে, তারপরে আইন খরচ লাগে, নিবন্ধকের ফি লাগে, তারপরে আমাদের প্রবর্তকদের ফি দেওয়া হয়, এরপরে আমাদের বিভিন্ন ধরনের চার্জ খরচ লাগে। এই সকল খরচের সমষ্টি, লাইসেন্স খরচ লাগে, সকল খরচের সমষ্টিকে একসাথে প্রাথমিক খরচ বলে। এখন তুমি সব কিছু করার পরে তোমার ব্যবসা 6 মাস পর বন্ধ হয়ে গেল, তাহলে এগুলার কোনো বাস্তব মূল্য আছে? বাস্তব কোনো বাজার মূল্য নাই। সো এই জন্য এই সম্পদগুলাকে আমরা বলবো ভুয়া সম্পদ, মানে এটার কোনো দাম নাই। আমাদের দেশে রাজনৈতিকভাবে অনেকে ভুয়া ভুয়া বলে না, মানে এটার কোনো ভ্যালু নাই, এই লোকের কোনো দামই নেই, এই লোকের কোনো ভ্যালু নাই, সেজন্য একে বলে ভুয়া নেতা, যেই নেতার কোনো দাম নাই। আর যে সম্পদের কোনো দাম নাই সেই সম্পদ ভুয়া সম্পদ। সো এটাকে আমরা অসমন্বিত ভুয়া ব্যয় কেন সম্পদ বলে। বলবো? এগুলা আসলে এক ধরনের বড় অঙ্কের ব্যয়, বাট এগুলা কখনোই পরবর্তীতে আমরা সমন্বয় করতে পারি না, বিধায় এগুলাকে অসমন্বিত ব্যয় বলে। আর এই সম্পদ যেহেতু ভুয়া, এটার বাস্তব ভ্যালু নাই, সেজন্য এটা অবাস্তব সম্পদ, এটা কাল্পনিক একটা সম্পদ বা অলীক একটা সম্পদ। সো এই 4টা সম্পদ, 5টা সম্পদ এখানে লিখেছি, 5টা সম্পদ। এই 5টা সম্পদ একটু মাথায় রাখো। কি কি? প্রাথমিক খরচ, শেয়ার অবহার বা বাট্টা, শেয়ার অবলেখকের কমিশন বা দস্তরি, বিলম্বিত বিজ্ঞাপন, গবেষণা খরচ। ক্লিয়ার? তাহলে আমরা ভুয়া জি তিনটে ভাই, গুলো তাও সম্পদ ক্লিয়ার। হিসেবে আনে কেন? আনে কেন সেটা আমি একটু পরে, আমি নতুন ইয়াতে বোঝাচ্ছি। এটা কেন আনে সেটা নিয়ে এখন কথা বলবো, আমাকে একটু লিঙ্কটা দিয়ে দাও।